কলেজের নাম করে ছেলেদের সাথে রেস্টুরেন্টে খেতে আসা, তোর বাপ জানে তো এসব খবর? ইলমা বিরক্ত হয়, জবাব দেয়, বাবা সবাই জানে, এছাড়া আমি ছেলে ফ্রেন্ডদের সাথে আসি না, কার সাথে আসি? এটা তোমার এত কিসের সমস্যা? এই তুই আমাকে প্রশ্ন করছিস? বেয়াদব হচ্ছিস দিন দিন। এই ছেলেদের সাথে কিসে চলাফেরা? ওরা আমার ভালো বন্ধু, আর তুমি নিজেই দেখো না নিজেকে। নিজের তো মেয়ে ফ্রেন্ডের অভাব নেই, আমারটা নিয়ে এত কিসের সমস্যা তোমার? এই মেলিচার বাচ্চা, চুপ! মুখ সামলে কথা বলবি। তোর মুখ তুই সামলে রাখ। মুহূর্তেই তুই তোকারি শুরু হয়। আদনান চোয়াল শক্ত করে বলে। বেশি বেড়ে গেছিস তুই। ইলমা মুখ ঝামটা মেরে বলে, নিজের ভুল দেখার বেলায় সবাই অন্ধ, কিন্তু অন্যের ভুল দেখার বেলায় অনুবীক্ষণ যন্ত্র। এই তোর থেকে আমার ঠিক ভুল আয়ত্ত করতে হবে রে। প্রয়োজন হলে অবশ্যই। এমনিতে তোর মাথায় ঘিলু নেই, ব্রেনটাও হাঁটুতে, যেখানেই দেখে ম্যালিচা ম্যালিচা। একদম ম্যালিচা ম্যালিচা করবি না। তোকে দেখলেই রাগ হয় আমার। কয়টা মানুষ তোকে ভালো বলে শুনি? তোর মুখে নিজের নামের উচ্চারণ শুনলেও রাগ হয় আমার। ইলমার করা অপমানে আদনান জবাব দিতে গেলে নির্মাণ তাকে টেনে নেয়, বলে, আরে ঝগড়া করিস না প্লিজ, ও তোকে অপমান করেছে। কথাটা বলে আদনানকে টেনে সামনে নেয়। আদনান শুধু ইলমার দিকে এক নজর তাকিয়েছিল। আদনানের এরকম চাহনি ইলমাকে অস্বস্তিতে ফেলে। কিরকম অস্বস্তি? সেটা হলো বেশি অপমান করা হয়েছে বলে মনে হলো ইলমার। নিজের মাঝে খারাপ লাগা কাজ করছে। সে শুনেছে আদনান সেদিন তার হাত ধরে মসজিদে যাওয়ার পর থেকে নিয়মিত নামাজ আদায় করছে। সে তো ভালো হচ্ছে, তাহলে ইলমার এসব বলা উচিত হয়নি। মুহূর্তে মন খারাপ হয়ে যায় ইলমার। আদনানের শাসন বারণে না, আদনানকে নিজের করা অপমানের জন্যই তার মন পুড়ছে। ইলমা সহসা কারোর সাথে রুড বিহেভ করে না, আর করলেও সেটা জঘন্য টাইপের হয়। কিন্তু এসব মায়া মনে জন্ম দেওয়া মানেই সর্বনাশ। কঠিন বাক্য শুনিয়ে দূরে সরিয়ে দেওয়াটাই উত্তম। এমনিতে আদনানের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, সেটা হোক 1000 মাইলের কিংবা আকাশ পাতাল টাইপের। কিন্তু ঘুরে ফিরে তাকে সেই আদনানের মুখোমুখি হতেই হয়। ইলমা খাওয়ায় মন দিতে পারেনি। তৃপ্তি লুকিয়ে এসেছে ওয়াশরুমের কর্নার থেকে। এতক্ষণ তাদের ঝগড়া দেখে চুপসে গেছে বেচারি। এসেই ইলমাকে বলে, আয় চলে যাই। ইলমা কিছুক্ষণ দম নিয়ে বলে। চলো। ইলমা বিলটা রেখে উঠে দাঁড়ায়। বাকিরা তাকিয়ে আছে। মাহিম বলে, ঝগড়া তো হয়েছে, না খেয়ে চলে যাবি? পরে আসবো আবার। তাদের কথার মাঝে তৃপ্তি পিজা স্লাইস মুখে নেয়। ইলমা বাকিদের থেকে বিদায় নিয়ে তৃপ্তির হাত ধরে হাঁটা ধরে। তৃপ্তি হাতে আনার স্লাইস খাচ্ছে আর হাঁটছে। ইলমার দিকে এক বাইট এগিয়ে দিলে ইলমা তা প্রত্যাখ্যান করে। দুজনে রিকশা ধরে বাসার উদ্দেশ্যে রওনা হয়। রেস্টুরেন্টে বসে আছে আদনান এবং নির্মাণ। আদনানের মন পুড়ছে ভীষণ। একে তো তার প্রেমিক নারী ছেলে ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে এসেছে, তার উপর তাকে জঘন্য অপমান করেছে। ইলমা যে তার থেকে দূরে সরে যাচ্ছে সেটাই স্পষ্ট। দূরত্ব চাইছে সেটাও তার কথার ভাঁজে সুস্পষ্ট ফুটে উঠেছে। আদনান ধৈর্য হারা হয়ে পড়ে। ইলমার জীবনে বিশেষ কেউ আসেনি তো, কিন্তু ইনান শেখের মেয়ে প্রেম করবে এটা অবিশ্বাস্য। বাবা যদি বলে, মা ইলমা তুমি ছাদ থেকে ঝাঁপ দাও, ইলমা হয়তো তাই করবে। সেখানে প্রেম করার তো প্রশ্নই আসে না। কিন্তু ইনান শেখকে বিশ্বাস করে না আদনান। চুপ করে আছে মানে কখন কি সিদ্ধান্ত নিয়ে আদনানকে হার্ট অ্যাটাক করিয়ে দেয় কে জানে। হুট করে ছেলে একটা এনে বলবে ইলমার বিয়ে ঠিক, তখন চাইলেও আদনান কিছু করতে পারবে না। এখনও না, কারণ আদনান পুরোপুরি ঠিক হয়নি। এখনও খারাপ শব্দটা তার সাথে যায়। নারী সঙ্গ ছেড়েছে, সিগারেট ছেড়েছে, ক্লাবে যাওয়া ছেড়েছে, সবই ইলমার জন্যে। কিন্তু দিন শেষে যদি ইলমা তারই না হয়। নির্মাণের অর্ডার করা খাবার আসতে আদনানের ধ্যান ভাঙে। ভীষণ গম্ভীর দেখালো তার মুখখানা। নির্মাণ প্রশ্ন করার সাহস পায় না। দুজনে খেয়ে উঠে পড়ে। নির্মাণ বিল পে করে আদনানের পেছন দিয়ে বাইরে আসে। দুজন বাইকে চড়ে বসে রওনা হয় নিজেদের গন্তব্যে। ফাতিহার জিনিসপত্র আনা হচ্ছে লোক দিয়ে। ফ্ল্যাট একটা তার জন্য রাখা। এদিকে তার ছেলে ফারিস মাহমুদ এই বিল্ডিংয়ে আসতে রাজি না। এমনিতেও সে খুবই কম আসে মামুদের বাসায়। গত 5 বছরে 5 বার এসেছে কিনা সন্দেহ। তার মামুদের ক্ষমতা, যশ, টাকা পয়সাতে ফারিসের আগ্রহ নেই। কেবলই দূরত্ব রেখে চলতে চায় সে। কিন্তু তার মা ফাতিহা শেখের জন্য তার জমিয়ে রাখা রাগ ভেঙে গুড়িয়ে যাচ্ছে। যেহেতু ফারিসের বাবা গত হয়েছে আরও 9 বছর আগে, সেজন্য পরিবার বলতে ফারিস আর তার মা ফাতিহা শেখ। জিনিসপত্র আনার জন্য আলাদা লোক রাখা হয়েছে। ফাতিহা বাবার বাসায় এসেছে কিছুক্ষণ আগে। ফারিস আসেনি, সে অফিসে গেছে। 2 দিন এই বাসায় থাকতে হবে তাদের। জিনিসপত্র কিছুই গোছগাছ করা নেই। এখন ফারিস থাকে কিনা শিওর না। সে হয়তো খাট বিছিয়ে নিজে একা এই ফ্ল্যাটে থাকবে। ইলমা তৃপ্তি বাসায় এসে ফুপিকে পেয়ে যায়। তৃপ্তির সাথে দেখা হলেও ইলমার সাথে বহুদিন পর দেখা ফাতিহার। আসতেই ভাইজিকে জড়িয়ে ধরে ফাতিহা। কপালে চুমু দিয়ে বলে, মা ইলমা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ। ফাতিহা সোফায় বসে।
ইলমা তৃপ্তি ফ্রেশ হতে যায়। ফরিদা পারভিন মেয়ের সাথে গল্প গুজবে মেতেছে। ফাইজা ধারে কাছেও আসেনি, আর না কোনো কাজে হাত দেয়। ঈশিতা এক হাতেই সবটা সামলায়। তবে আজকে ফাইজার প্রতি ভীষণ বিরক্ত ঈশিতা, কারণ আজকে কাজের চাপ বেশি। যেহেতু ফারিসও আসবে, ছেলেটা সহজে আসে না, আসবে যেহেতু ভালোভাবে আপ্যায়ন করতে হবে, সেজন্য রান্না তোড়জোড় চলছে। ইলমা তৃপ্তি এসে কাজে লেগে পড়ে। ফাতিহা নিচে যায় নিজের জিনিসপত্র দেখার জন্যে। ফরিদা পারভিন যায় ফাইজার রুমে, গিয়ে দেখে কলে কথা বলছে ফাইজা। ফরিদা পারভিন বলেন, বড় বউ সকাল থেকে কাজ করছে, তোমার কি আক্কেল জ্ঞান লোপ পাইছে? আপনার ছেলেকে বলে দিয়েন একটা কাজের লোক রাখতে, কাজ করে মানুষকে খাওয়াতে পারবো না। ফাইজা জবাব দেয় না, মনে মনে বিরক্ত হয়। বুড়ির বুদ্ধি ভালো, সহজে ব্যাপারটা ধরে নিয়েছে। আগে থেকে ফাইজা এরকম। ইজাজের স্কুল যেদিন থাকে না সেদিন সে নাস্তা বানাতে যায় না, কারণ ইলমার প্রায় প্রতিদিন কলেজ থাকে। সে সকালে ঘুম নষ্ট করে ইলমাকে নাস্তা বানিয়ে দিবে কোন দুঃখে। ফাইজা উঠে কিচেনে যায়। তখন অবশ্য তাদের কাজ গোছানো হয়ে গেছে। ফাইজা কিচেনে এসে ঈশিতাকে বলে, কিছু করতে হবে? ঈশিতা বিরক্ত হয়, কণ্ঠস্বরে তেজ বৃদ্ধি করে জবাব দেয়, না। চ্যাট করে বলা কথাটা ফাইজা বিরক্ত হয়। দ্রুত পা ফেলে স্থান ত্যাগ করে। মুহূর্তে ঈশিতা রেগে বলে, জমিদার তো, আমি তো এই বাসার কাজের ঝি। ইনান আসুক আজকে, সাথে আদনানের বাবাও আসুক। ইলমা ঝাড়ু হাতে লিভিং রুমে যায়। পুরো লিভিং রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, মপ দিয়ে পুরো লিভিং রুম মুছে। তৃপ্তি প্লেট নামিয়ে ধয়, টেবিলে সেগুলো রাখছে। দুই বোন মিলে কাজ শেষ করে গোসল করতে চলে যায়। আদনান বাসায় আসে, মন মেজাজ খারাপ তার। সোফায় বসে চিৎকার করে বলে, আম্মুই পানি দাও। ফরিদা পারভিন পানির বোতল এগিয়ে দেয়। আদনান সেটা হাতে নিয়ে নিজের রুমে চলে যায়। গোসল সেরে মসজিদে চলে যায়। সন্ধ্যায় ফারিস এসেছে তার মামুর বাসায়। এসেই সবাইকে সালাম দেয়। বিশেষত ইনান শেখ ফারিসকে পেয়ে ভীষণ খুশি হয়। তার চোখে দেখা অন্যতম ভদ্র সভ্য ছেলে ফারিস, সেজন্য তিনি তাকে প্রচুর পছন্দ করেন। সবার সাথে লিভিং রুমে ছিল আদনান, ইলমা, তৃপ্তি সহ বাকিরাও। ঈশিতা সন্ধ্যার নাস্তা টেবিলে রাখে। ইনান শেখ ইলমার রেজাল্ট শুনেছে, তবে কেমন প্রতিক্রিয়া দেখায়নি। ফাইজা রুমে বসে আছে, এখানে আসেনি। সবাই গল্প গুজবে মেতে উঠে, তবে আদনানের সেসবে মন নেই। সে আনমনা হয়ে কফিতে চুমুক দিচ্ছে। একটু পরপর ইনান শেখ আর ফারিসকে দেখছে। ফাতিহা নিজের ভাইয়ের ছেলেকে দেখছে। আগের থেকে অনেক পরিবর্তন এসেছে। ইনান শেখ কথা শেষ করে রুমে যায়, পুনরায় ফিরে আসে। ইলমার তৃপ্তির পাশে বসেছিল। ইনান শেখ ইলমাকে ডাক দেয়। ইলমা উঠে বাবার সামনে আসে। তখন ইনান শেখ বক্স থেকে একটা গোল্ডের চুড়ি টাইপের ব্রেসলেট বের করে ইলমার হাতে সেটা গলিয়ে দেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমার বিশ্বাস ছিল তুমি ফার্স্ট হবে, সেজন্য আগে গিফট কিনে রেখেছি। বাকিরা মুগ্ধ হয়ে বাবা মেয়েকে দেখছে, তবে আদনান সেদিকে দেখেও দেখছে না টাইপের মুড নিয়ে বসে আছে। ভাবছে নিজের সর্বনাশের কথা। 2 বছর আগে ইলমা ষোড়শী কন্যা ছিল। আদনানের বাচ্চা ইলমাকে জাস্ট চোখের ভালো লেগেছে। হৃদয়ে তেমন স্থান নেয়নি ইলমা। শাড়ি পরিহিত ইলমার ছবিটা লুকিয়ে তুলেছিল, কারণ সেদিন ইলমাকে আদনানের কাছে ভালো লেগেছে। পিচ্চি একটা মেয়েকে এসে শাড়িতে দেখেছে। ভার্সিটি পড়ুয়া ছেলে, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে। আশেপাশে তাকালেই শুধু মেয়ে আর মেয়ে। সেখানে প্রেমের ফাঁদে পা দিতে কতক্ষণ। ইলমাকে নিয়ে তখনও সিরিয়াস ছিল না আদনান, তবে হুট করেই যেন হৃদয়টা দখল করে নিয়েছে মেয়েটা। আদনানের সাথে আবরণের ঝামেলা শুরু হওয়ার পর থেকেই দুজনে যেন মেয়ে নিয়ে কম্পিটিশনে নেমেছে। আবরণের পছন্দ করা মেয়ের সাথে আদনান আগে আগে ফ্লার্টিং করত। প্রেম করা, ক্লাবে যাওয়া একটা সময় আদনানের কাছে নর্মাল হয়ে গেল। কিন্তু মেলিচা নামক পবিত্র নারীকে হৃদয়ে স্থান দিয়ে সব যেন এলোমেলো হয়ে যায়। আদনান নিজেই নিজেকে অগোছালোভাবে আবিষ্কার করলো। ভালো লাগা, প্রেমে পড়া এগুলা খুবই ক্ষণস্থায়ী ব্যাপার। একটা মানুষ অনেকের প্রেমে পড়ে, কিন্তু মায়ায় পড়ে না। প্রেমে পড়া আর মায়ায় পড়া দুটো ব্যাপার সম্পূর্ণ আলাদা। আদনানের কাছে ইলমাকে ভালো লেগেছিল, সেটা পাত্তা দেয়নি সে। তবে স্বল্প সময়ের সাথে প্রেম জিনিসটা তার হৃদয়ে স্থান নিল। প্রেম তো ক্ষণস্থায়ী ব্যাপার, সেটাকে তাড়িয়ে দিল তাচ্ছিল্যতার সাথে। কিন্তু ধীরে ধীরে সেই মানুষটাকে নিয়ে গভীর ভাবনায় তলানো। চোখের সামনে দেখতে দেখতে একটা সময় মায়ায় পড়ে যায়। ইলমাকে নিয়ে একটু ভাবলেই তো কত কিছু মাথায় আসে। সিম্পল ইলমার প্রতি ফাইজার করা রুড বিহেভিয়ার, সেই ছোট থেকে যেটা সবারই কম বেশি দেখা। ইলমাকে বিয়ে দিল, সেখানে যদি ফ্যামিলিটা ভালো না হয়, ইলমা কখনো মায়ের ভালোবাসা পায়নি। নিশ্চয়ই তার একটা এক্সপেকটেশন থাকবে, শাশুড়ি মায়ের মতো করবে। কিন্তু সেটাও যদি না হয়, আদনানের কাছে তার আম্মু বেস্ট। ইলমার জন্যে মায়া, টান, আদর দেখতে পায়। সেই হিসাবে জেঠিমা থেকে শাশুড়ি মা হলে খারাপ কি? ইলমা এই বাড়িতে থেকে গেলে কোনো দিক দিয়ে খারাপ হয় না, এরকম হাজারো চিন্তা করেছে আদনান। ইলমা চুড়িটা হাতে গলিয়ে দেখছে, বেশ সুন্দর। ছোট ছোট বাটারফ্লাইও আছে চুড়ির উপর।
ইলমা তার বাবাকে ধন্যবাদ জানায়। তখন আদনান সোফা থেকে উঠে তাদের বাবা মেয়েকে পাশ কাটিয়ে রুমে যায়। বাকিরা আদনানের যাওয়া দেখে, তবে কেউই কিছু বলে না। ইলমা সোফায় বসে আদনানের রুমের দিকে তাকায়। ইনান শেখ ফারিসের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়েন। আগামী পরিকল্পনা, বিয়ে শাদীর অনেক ব্যাপারই তোলা হয় সেখানে। ইলমা তৃপ্তিকে পাঠানো হয় পড়ার টেবিলে। ফাতিহা তখন ইনান শেখকে জিজ্ঞাসা করে, ইনান, ইলমার বিয়ে শাদী নিয়ে পরিকল্পনা কি? বোনের কথা ইনান শেখ জবাব দেয়, পড়তে থাকো, সঠিক সময় পার হলে নিশ্চয়ই বিয়ে দেব। শোন, এখন মেয়েদের জন্য ভালো ভালো সম্বন্ধ আসবে। মেয়ে না দাও, এঙ্গেজমেন্ট করে রাখতে পারো। ইলমা আগে ভার্সিটি যাক, পরিস্থিতি বুঝি, এরপর না হয় এসব নিয়ে ভাববো। তখন তারেক মাহমুদ রসিকতা করে বলেন, একমাত্র মেয়ে নিশ্চয়ই দূরে কোথাও দেওয়ার ইচ্ছে নেই, পরিবারে রেখে দিলে কেমন হয়? তারেক মাহমুদের কথায় ফাতিহা সুর মিলিয়ে বলে, হ্যাঁ, আইডিয়াটা খারাপ না, তবে ইনানের ইচ্ছে। ভাই বোনের কথা ইনান শেখ মৃদু হাসে। ফারিস্তাদের কথা শ্রবণ করে মৃদু হাসে। ফরিদা পারভিন বলেন, এখন তো বিয়ের সিরিয়াল ফারিসের, এরপর আদনানের। তৃপ্তি, ইলমা, ইজাজ তো অনেক দেরিতে। মায়ের কথায় তারেক মাহমুদ বলেন, আম্মা, ফারিসের জন্য মেয়ে দেখো ভালো করে, আগে ভাগিনার বিয়ে দেখব। আদনানের বিয়ের দেরি আছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে, মাস্টার্স করবে, এরপর চাকরি নেবে। 2-3 বছর গেলে বিয়ের চিন্তা ভাবনা। হিসেব করে দেখলাম আদনানের বিয়ে আরো 5 বছর বাকি আছে। তৃপ্তির বিয়ে শাদী নিয়ে কি পরিকল্পনা? আদনানের পর তৃপ্তির বিয়ে দেব। তাহলে তো অনেক দেরি। হুম। সেদিনের মতো কেউ আর কোনো ঝামেলা করেনি। বলা যায় ঈশিতা কাজের কথা তোলেনি। মেহমানের সামনে এসব বলাও লজ্জার। বলবে অতিথি আসায় একটু কাজ বেশি করা লাগছে, সেজন্য এরকম করছে। এমনিতে ফারিস সহজে আসে না এ বাসায়। ফাতিহাও আসতো আগে, তবে ফারিসের চাকরি হওয়ার পর থেকে আসা বন্ধ প্রায়। সবাই রাতের খাবার খেতে বসে। তারেক মাহমুদ, ইনান শেখ, ইজাজ, ফারিস, আদনান, ফাতিহা আগে বসেছে। ইলমা, ঈশিতা খাবার সার্ভ করছে। আজকে ইনান শেখ আর আদনান পাশাপাশি চেয়ারে বসেছে। ব্যাপারটা অষ্টম আশ্চর্যের মতো। ইলমা তার বাবার কাছে আসে চিংড়ি নিয়ে। ইনান শেখকে চিংড়ি দিয়ে আদনানের দিকে বাড়িয়ে দেয়। সাথে সাথে আদনান না করে দেয়। মুহূর্তে ইলমা মুখটা কালো করে ফেলে। তখন ফারিস ইলমাকে বলে, এদিকে দাও। আদনান বিরক্ত হয়ে ইলমার দিকে তাকায়। ইলমা যাওয়ার জন্য উদ্বুদ্ধ হলে আদনান কেসে ওঠে। ইলমা চিংড়ির বাটি রেখে পানির গ্লাস এগিয়ে দেয় আদনানকে। তখন ফাতিহা চিংড়ির বাটি নিয়ে ফারিসকে দেয়। সোফায় তৃপ্তির পাশে গিয়ে বসে ইলমা। ইনান শেখ আদনানের দিকে এক নজর তাকায়। সে খাবার খাওয়ায় ব্যস্ত। পরক্ষণে আবার ইলমার দিকেও তাকায়। ছেলেদের খাওয়া হতেই মেয়েরা সব বসে খেতে। তারেক মাহমুদ এবং ফাতিহা বসে বসে রুম ঠিক করছে। আজকে কে কোথায় ঘুমাবে। ফাতিহা ঠিক করে সে এবং ফরিদা পারভিন এক রুমে ঘুমাবে। ইলমা তৃপ্তির রুমে ঘুমাবে, আর ইলমার রুমে ফারিস ঘুমাবে। এরকম সিদ্ধান্ত শুনে আদনানের চোখ কপালে ওঠার মতো ব্যাপার। এই ট্যাপলা ফারিস কেন ইলমার রুমে ঘুমাবে? ইজাজের রুমে কি ঠাঁটা পড়েছে, নাকি তার রুমে ঠাঁটা পড়েছে? আদনান কিছুতেই মেনে নিতে পারছে না ব্যাপারটা। সেজন্য তার বাবাকে বলে, ইজাজ আমার রুমে চলে আসুক, আর ফারিস ভাইকে আমার রুমে দিয়ে দাও। আরে, আদনানের আইডিয়াটা তো ভালো। ফাতিহা, এতক্ষণ কি ঠিক করলে? উল্টোপাল্টা সব। ইজাজ বাবা, আদনান ভাইয়ের কাছে চলে যেও। তৃপ্তিমা, ইজাজের রুমটা গুছিয়ে দাও। কাজের কথা শুনে তৃপ্তি বিরক্ত হয়। আজকে সে কতগুলো কাজ করলো, আবারও আদেশ। ইলমার দিকে তাকিয়ে বলে, ইলমা প্লিজ রুমটা গুছিয়ে দিস, আমার আর ভালো লাগছে না কাজ করতে। তখন ঈশিতা খাবার টেবিলে তৃপ্তিকে চোখ রাঙিয়ে জোরেই বলে, জমিদারের বেটি তো, কার বাতাস গায়ে লেগেছে শুনি? তোমাকে কি জমিদার ঘরে দেখে বিয়ে দিব নাকি? না, তোমার বাবা চাচার 5টা কাজের লোক পাঠাবে সাথে। একদম অলসতা করবে তো থাপড়িয়ে সোজা করে দেব। কাজ করতে আক্কেল লাগে, অনেকের বয়স হয়ে তবে আক্কেল অভাব থাকে। কথাগুলো তৃপ্তিকে বললেও আসলে তো ফাইজাকে উদ্দেশ্য করে বলেছে। ইলমা বুঝেছে ঈশিতার মেজাজ গরম। অবশ্য হওয়ারই কথা। সারাটা দিন রান্না বান্না নিয়ে খেটেছে। বর্তমানে সদস্য সংখ্যা 11 জন। গ্যাস আর ইলেকট্রনিক চুলা রান্না, তাও কত আইটেম। ফাইজা তো বড় মেহমান, কাজকর্মের ধারে কাছেও আসে না। ইলমা তৃপ্তি যতটুকু সম্ভব হেল্প করেছে। ঈশিতার কথায় তৃপ্তি আর জবাব দেয় না। ইলমা বলে, এমন করছো কেন? আমি রুম গুছিয়ে দেবো, সমস্যা নেই। আজকে এমনিতেই অনেক কাজ করেছে তৃপ্তি, খেতে বসেছে, বকাঝকা না করলে কি হয় না? ইলমার কথায় আদনান ভ্রু কুচকে তাকায়, বিড়বিড় করে বলে, আর সে আমার কাজের ঝুড়ি, 2 দিন পর দেখব কাজ দুটো করে দক্ষিণ দিকে মাথা করে চিৎ করে আসে। তৃপ্তি প্লেট গুছায়। ইলমা ইজাজের রুমে চলে যায়। আদনান ইজাজকে সাথে নিয়ে নিজের রুমে চলে আসে। এসেই খাটের উপর বসে আদনান। ইজাজ চিৎ হয়ে শুয়ে পড়ে। আদনান ইজাজকে দেখে বলে, কে রে, বিয়ে করবি? আরে ভাইয়া, এসব কি বলছো? আরে লজ্জা পাচ্ছিস নাকি?
মেয়ে মানুষ দেখলে আমার লজ্জা করে, লজ্জা তাকাই না। ইজাজের কথায় আদনান হো হো করে হেসে উঠে গাল টেনে বলে, আরে তুই তো দেখি মেয়েদের মতো লজ্জাপতি। যাও। আদনান হাসি থামিয়ে বলে, ছেলে মানুষের বেশি লজ্জা রাখতে নেই, আর বেশি লজ্জা রাখলে তাড়াতাড়ি বাবা হওয়া যায় না। আদনানের কথা শেষ হতেই দরজার দিকে নজর যায় দুজনার। ইলমাকে দাঁড়ানো দেখে আদনান তওবা পড়ে। ইজাজ চোখ কচলে তাকায়। ইলমা এসেছে ইজাজের ওষুধ নিয়ে। ইনান শেখের আদেশ ছিল ইজাজের রাতের ওষুধ দিয়ে আসার জন্য। এসে এরকম কথাবার্তা শুনে ইলমার চক্ষু চড়ক গাছ। আদনান কত বড় ঠোঁট কাটা, তার ভোলা ভালা ভাইটাকে কী সব শিখাচ্ছে। আদনান ইজাজ দুজনাই শোয়া থেকে উঠে বসে। ইলমা ওষুধের পাতা আর পানির গ্লাস নিয়ে এগিয়ে আসে। সবগুলো টেবিলের উপর রেখে ইলমা ইজাজের কান ধরে তেজিস্বরে বলে, এসব কি শিখছো তুমি? ইজাজ কান ছাড়িয়ে আদনানের দিকে তাকিয়ে বলে, ভাইয়া এসব শেখাচ্ছে। আদনান আমতা আমতা করে বলে, তুই তো আমাকে বলেছিলি একটা মেয়েকে তোর পছন্দ, প্রপোজ করতে চাস, সেই জন্য আমি এটা বললাম আর কি। ইলমা ইজাজের দিকে রাগী দৃষ্টিতে তাকায়। ইজাজ হতভম্ব হয়ে যায় আদনানের কথায়। কত বড় পোল্টিবাজ। ইলমা ইজাজকে শাসিয়ে বলে, এক্ষুনি বাবাকে বলছি। বাবার কথা বলায় আদনান বিরক্ত হয়। রুক্ষ গলায় বলে, সব ব্যাপারে বাবা ডাকা লাগে নাকি? এক কাজ করিস, জামের থেকে চুমু খেতে গেলেও বাবার পারমিশন নিস, কেমন? ছি, মুখ সামনে কথা বলো, না হলে কিন্তু স্কচ টেপ লাগিয়ে দেব। ইজাজ তোর বোন এটা এমন কেন রে? কথার আগে হুমকি দেয় কেন? এটা থেকে দূরে থাকবি, নাহলে দেখবি নিজে এমনটা হয়ে গেছিস। বাবা। গলার আওয়াজ চওড়া করে ডাকে ইলমা। আদনান ধমকে বলে, আমার নামে উল্টোপাল্টা বলবি তো আগামীকাল সকালে তোর বাপের কোর্টে যাওয়া বন্ধ। উল্টাপাল্টা থ্রেট দিলে খবর আছে একদম। কথাটা বলে ইলমা বেরিয়ে আসে। এমনিতে ঝগড়া করতে করতে দেরি হয়ে গেছে তার, না জানি কে কি ভেবে বসবে। ইলমা আসতে ইনান শেখ জিজ্ঞাসা করে, এত দেরি হলো কেন? ইজাজ ওষুধ খেতে চায়নি। এত বড় ট্যাবলেটটা কি ওর গলা দিয়ে নামবে না? ছেলেটা বড় ফাঁকিবাজ, ওষুধ নিয়ে ওর যত সমস্যা। ইলমা মাথা নাড়িয়ে চলে আসে। রুমে এসে লম্বা শ্বাস নেয়। এবারের মতো বেঁচে গেছে। এই আদনানটা আর ভালো হবে না। এত ঝগড়ুটের কী সব বলে দেয়। ওর যা ট্যালেন্ট, যার তার মান সম্মান নিয়ে ফুটবল খেলতে পারবে। মুখের ভাষা যেমন আস্তাগফিরুল্লাহ মার্কা, তেমনি এক নম্বরের ঠোঁট কাটা। আচ্ছা, একটা ছোট সংসার, মাসে 20,000 টাকা চলবে তো? আদনানের এমন কথায় বন্ধু মহলের সবাই হা হয়ে যায়। নির্মাণ চেঁচিয়ে বলে, এই সেজান, চিমটি কাট, স্বপ্ন দেখছি না তো? সাথে সাথে কানের নিচে থাপ্পড় দেয় আদনান। নির্মাণ চেঁচিয়ে বলে, এত জোরে মারতে কে বলেছে? সত্যি ভাই তুই বিয়ে করবি? সেজানের কথায় আদনান উপর নিচ মাথা নাড়িয়ে বলে, করব। আরে 20,000 টাকা এটা মেয়ে চালাতে পারবো না? আদনানের কথা নিশাদ জবাব দেয়, কিভাবে পসিবল? তোর নিজেরই তো হাত খরচ 20,000-এর বেশি লাগে, সেখানে এখনকার মেয়েদের যে খরচ। ও আর 10টা মেয়ের মতো না। নিশাদকে কথার মাঝে থামিয়ে দিয়ে কথাটা বলে আদনান। সবাই বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আদনানের দিকে। সবার তাকানোতে আদনান ঠোঁট কামড়ে হেসে বলে, ও স্মার্ট, তবে ব্যাকডেটেড। আই লাইক দিস টাইপ ওমেন। একদম ওয়াইফ ম্যাটেরিয়াল। সবসময় মাথায় ঘোমটা থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তবে রাগটা একটু বেশি। আদনানের প্রিয়তমা তো, সেজন্য রাগ বেশি আর কি। ওই গতকাল রাত কি তুই বেশি মাল গেলেছিস? নেশা কাটেনি? নির্মাণের কথায় আদনান রুক্ষ গলায় বলে, এমন একটা লাথি মারবো ভবিষ্যতে বাবা হওয়ার চিন্তাও মাথায় আনতে পারবি না। সর শালা, আমার বউয়ের কি হবে? আদনান আসে না, পাঠিয়ে দিস। বিরক্তি নিয়ে জবাব দেয় আদনান। নির্মাণ পিঠে চাপড় মেরে বলে, নিজের বউ সামলা আগে, আমার বউ নিয়ে চিন্তা করতে হবে না। তাহলে আমাকে কথা শেষ করতে দে। বাকিরা চুপ। আদনান বলতে শুরু করে, আমার মাস্টার্স কমপ্লিট হতে আরও 2 বছর। এখন ভালো জব পাবো কি না জানি না, তবে ছোটোখাটো হোক আমি জব করতে চাই। আমার প্রিয়তমাকে আমার বানিয়ে নিতে চাই। মেয়েটা কে? সেজানের কথায় আদনান কিছুক্ষণ চুপ থেকে বলে, সিক্রেট। এমন একটা লাথি মারবো সিক্রেট বেরিয়ে যাবে। শালা তোর সব প্রেমিকাদের নাড়ি বুড়ি জানতাম, এখনকারটার কি হয়েছে? কারণ সে আমার প্রিয়তমা, প্রেমিক নয়। আমার হৃদয়ের রানী এবং ভবিষ্যতের বউ। সেজন্যই চাই না তার কোনো ব্যাপারে কেউ জানুক। এই তুই ভয় পাচ্ছিস? নির্মাণের কথায় আদনান মৃদু হেসে জবাব দেয়, হ্যাঁ ভয় পাচ্ছি, তবে তোদের না, তাকে হারিয়ে ফেলার। আদনানের কথায় রাহা বলে, আমাকে কেউ ধর, নাইলে আমি মাথা ঘুরে পড়ে যাব। আমার বিশ্বাসই হচ্ছে না। আদনানে না, ওই মেয়েকে দেখা প্লিজ, নাইলে আফসোস থেকেই যাবে। তাকে তোরা চিনিস?
আদনানের কৌতূহল মাখানো কথায় নির্মাণ ভ্রু কুচকে তাকায়, জবাব দেয়, হারানোর ভয় কেন? তার বাবা আমাকে পছন্দ করে না, নিশ্চয়ই আমার মতো একটা বকেটের হাতে তার মেয়েকে তুলে দিবে না, সেই জন্য তাকে পাওয়ার চান্স 0%। এটা তো দেখি সিনেমা, মানে হিরোর জন্য কত মেয়ে পাগল ছিল, অথচ হিরো এমন একজনকে ভালোবাসলো যাকে পাওয়ার চান্সই নাই। কে রে শালা, দুনিয়ায় মেয়ের অভাব পড়ছে নাকি? ওই হিটলার বাপের মেয়েকে কেন ভালোবাসতে হলো? কারণ ওই মেয়ে সবার থেকে আলাদা এবং বিশেষ। আদনানের কথা শেষ হতেই সবাই চেপে ধরে পিক দেখানোর জন্য। আদনান পিক দেখানোর ব্যাপারটা ইগনোর করে যেতে চাইলেও পারে না, বন্ধুমহল বলে কথা, সেজন্য বাধ্য হয়ে ফোন বের করে গ্যালারি থেকে একটা ছবি বের করে সবার সামনে ধরে। আদনানের দেখানো মেয়ের ছবি দেখে সবাই হা হয়ে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে আছে ছবিটার দিকে। হ্যাঁ, ছবিটা হয়তো মেয়েটার অজান্তেই তোলা হয়েছে। মেঘবরণ সরু কেশ, কোমর ছাড়িয়ে হাঁটু ছুঁয়েছে প্রায়, শ্যামবর্ণের মুখশ্রী, তবে ছবিতে ফর্সা লাগছে। পরনে মেরুন রঙের শাড়ি, হাতে দুটো গোলাপের মালা, সাধারণ সাজে একেবারে অসাধারণ লাগছে তাকে। আদনানের বর্ণনা অনুযায়ী কোনো অংশেই কম না মেয়েটা। এই মেয়েকে তারা সব বন্ধুরাই বেশ কয়েকবার দেখেছে, সব সময় হিজাব পরায়, কখনো খোলা চুলে দেখেনি, এই প্রথম কোনো ছবি খোলা চুলে দেখলো। আদনানের পছন্দ নিয়ে তেমন করে কিছু বলার নেই। নির্মাণ আদনানের দিকে তাকিয়ে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।